আমি একটা দমদার অ্যাকশন ফিল্ম করব। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। মনে রাখ, দম ইটস এ মেটাফোর। দমের ঘোর থেকে আমি এখনো বের হতে পারিনি। সোনায় সোহাগা, পূজা আমার সিনেমাতে আমার সিনিয়র। দমের রানী হচ্ছে কম্বাইন ফর্ম। পূজা নিজেকে নিজে ছাপিয়ে গেছে। আমরা অন্যদের মতো অ্যাকশন করব না। একজন অভিনেতার আসলে কোনো পর্দার দরকার হয় না। যারা যোগ্য তাদেরকে আমরা কাস্টিং করতে চাই। কিছু কনভেনশনাল ওয়েতে করা অ্যাকশন আমার কাছে খুব বোরিং লাগে। সেটা দিয়ে পৃথিবী উজাড় করে গুলি করবো আমি, এরকম তো না, বিষয়টা এরকম না। তো আমাদের অ্যাকশনগুলো আমাদের মতোই হবে। তো আমি অবশ্যই অ্যাকশন করবো। অ্যাকশনকে আমি ছোটবেলা থেকে অ্যাকশন সিনেমা থেকে বড় হয়েছি। আমি একটা কথা বললাম, সেটা আরেকজনের উপর নিয়ে ফেলে দেয়। উনি কি বললেন, ওনাকে নিয়ে। আমি কাউকে নিয়ে বলি নাই। জ্ঞান আরেকটা বেগুন হইলে সমস্যা, তখন তর্ক হয়, যুদ্ধ হয়। আপনাদের কি মনে হচ্ছে, কেমন, আপনারা কেমন দেখছেন? দর্শকের সাড়া কেমন, বা ওভারঅল সিনারিও কেমন? দম নিতে পারছে না। আপনারা যেটা দেখবেন সেটাই আপনারা লিখবেন, তাই না? এটা বাড়তি কার্ভ করে বলার কিছু নাই। আপনারা নিজেরা প্রত্যেকেই দায়িত্ববান মানুষ এবং দায়িত্ব নিয়ে আপনারা লিখবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ বা আকাঙ্ক্ষা। আর আমাদের টোটাল টিম অনেক কষ্ট করে কাজ করেছে এবং সেটা ঈদ দিন থেকে প্রচার হচ্ছে, মানুষ দেখছে, ভালো ফিডব্যাক দিচ্ছে, আলোচনা করছে, প্রশংসা করছে। সেটা আমাদের টোটাল টিমের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আসলেই আমাদের যারা কলাকুশলী ছিলেন তারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসলে এই প্রোডাকশনটা আমরা এক্সিকিউট করতে পারছি। সো এখন দর্শকরা যখন দেখে পছন্দ করে বাংলাদেশি সিনেমার প্রশংসা করে, তখন আমার মনে হয় যে আমাদের কাজের যে সার্থকতা সেখানেই আসলে আমরা পাই। না, আমি এখনো আসলে দমের ঘোর থেকে আমি এখনো বের হতে পারিনি। আমার এখনো মনে হয় যে শাহজাহান ইসলাম নূর থেকে বের হতে আমার আসলে সময় লাগবে। এত ইন্টারেস্টিং অ্যান্ড এত হিপনোটাইজিং একটা ক্যারেক্টার, আর আমাদের জার্নিটা আসলে কিছু মেথডের উপর সেট করা হয়। তো আমরা আসলে এত বেশি ইমোশনালি ইনভলভ ছিলাম। আমার মনে হয় শুধুমাত্র আমি শাহজাহান ইসলাম নূর চরিত্র থেকে কি বলবো, যে বের হতে বা বিরতি নিতে যেমন সময় লাগবে, আমার মনে হয় টোটাল টিমেরও এই জার্নি থেকে বের হয়ে যেতে আসলে অনেক একটু সময় লাগবে। কারণ আমরা পুরো টিম সত্যি বলতে খুবই ইমোশনালি কানেক্টেড হয়ে এই গল্পের মধ্যে ইমোশনালি একটা ডুব দিয়ে আমরা কাজটা করেছি। তারপরেও ভালো খারাপ এটা ইটস অল অ্যাবাউট পারসেপশনস। সবার যে 100% স্যাটিসফ্যাক্টরি কাজ করবে আমি আশা করিও না, কখনো এটা সম্ভব না। একলা মানুষের পক্ষে সবাইকে স্যাটিসফাই করা পসিবল না। বাট আমরা আমাদের নিজেদের দিকে আগে তাকাই, আমরা নিজেরা টিম মেম্বার দিকে আগে তাকাই যে আমরা কি নিজেদেরকে স্যাটিসফাই করতে পারছি কিনা। আমরা যে ইমোশনাল জার্নি সেট করে আমরা সবাই যে নামলাম, এতদিনের পথ আমরা নিজেরা যে পাড়ি দিলাম, সেটিকে আমাদের চোখে কেমন লাগছে। তো সেই জায়গার থেকে অনেক সময় টেনশন কাজ করে, নার্ভাসনেস কাজ করে। এই প্রত্যেকটা ঈদে মুভি রিলিজ ইটস এ কাইন্ড অফ ওই পরীক্ষার খাতায় লেখার মতো, পরীক্ষা দেওয়ার মতো। তো সেই জায়গার থেকে আমরা নিজেরা অনেকাংশে স্যাটিসফাইড যে আমরা যেটা বানাতে চেয়েছিলাম সেটা আমরা দর্শক পর্যন্ত ডেলিভার্ড করতে পেরেছি। এবং সেটাই আরও সোনায় সোহাগা, যেটা বলে দর্শক যখন বাংলাদেশি সিনেমা হিসেবে, আমি বলবো যে আন্তর্জাতিক সিনেমার সাথে তুলনা করে হলেও, যে বাংলাদেশের সিনেমার যে এইরকম গল্পভিত্তিক সিনেমা, আমাদের দেশীয় সিনেমা, সেটা যে কোয়ালিটিফুল হচ্ছে এবং সেটা যে দর্শক যারা ভিউয়ার্স তারা যে অ্যাকনোলেজ করছে, অ্যাট দ্য সেম টাইম গল্পের সাথে, ইমোশনের সাথে, গল্পের মোডের সাথে তারা কানেক্টেড ফিল করছে, আমার মনে হয় যে এটা আমাদেরকে অনেক বেশি স্যাটিসফাই করছে যে না, অ্যাটলিস্ট আমরা যে শ্রমটা দিয়েছি সেই শ্রমটা হয়তোবা অনেকাংশে আমাদের আমরা পুল অফ করতে পেরেছি। টিম মেম্বার হিসেবে বলাটা আসলে খুবই বায়াসনেসের কথা বলবো, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি আগেও বলেছি যে পূজা আমার সিনেমাতে আমার সিনিয়র, অনেক আগের থেকে কাজ করে। একটা প্রসেসের মধ্যে দিয়ে পূজা বড় হয়েছে। খুব বেশি আমাদের সাক্ষাৎ হয় না, খুব কম, আমি হাতে গুনে বলে দিতে পারবো। এই সিনেমার মাধ্যমে পূজার যে গ্রোথটা হলো বা পূজা যা করে দেখালো, এটা একটা ওর ক্যারিয়ারে আমার মনে হয় একটা নতুন সংযোজন হয়ে থাকবে। এবং আমার মনে হয় যে সবাইকে সুযোগ দিলেই সেটা সবাই পুল অফ করতে পারে না। সেটার জন্য একটা বাড়তি আগ্রহ দরকার হয়, ডেডিকেশন দরকার হয় এবং অ্যাট দ্য সেম টাইম
সেই মাপের অভিনেত্রী হতে হয়, ট্যালেন্টেড হতে হয়। তো সেই সবটাই পূজার মধ্যে আছে। নায়িকার যে ইমেজ দরকার, দেখতে সুন্দরী, মিষ্টি দেখতে, সাবলীল কথাবার্তায়, আর পারফর্মারের যে ইনস্টিংক্ট ভিতরে, ইচ্ছা, শ্রম দেওয়ার প্রবণতা, ডেডিকেশন দেখানোর ইচ্ছা, করে দেখানোর ইচ্ছা, আমি বলবো যে এটা হচ্ছে দমের রানী হচ্ছে কম্বাইন ফর্ম। তাকে যেমন সুন্দর লাগছে স্ক্রিনে, এবং আমি আপনাদেরকে বলি পূজা তো সবসময় মেকআপ নেয়। দমে আমার টিম সেট করে দিছিল যে মেকআপবিহীন পূজাকে আমাদের দরকার। তো একটা মানুষ মেকআপ ছাড়াও যে অনেক বেশি সুন্দর, হ্যাঁ, তো সেটা আমার মনে হয় যে শাহজাহান ইসলাম নূরের বউ রানীকে যথেষ্ট সুন্দরী মনে হয়েছে। আমি খুবই লুকিং ফরওয়ার্ড যে পূজা এই কনসিস্টেন্সি ধরে রাখবে তার কেরিয়ারে। আমি একজন কো আর্টিস্ট হিসেবে এটাই আমার চাওয়া, এবং সো ফার আমি যতটুকু দেখেছি আমার অবজারভেশনে পূজা তার চরিত্রের প্রতি একদমই ঠিকঠাক পারফরমেন্স করেছে, এবং অনেক জায়গায় আমি বলবো পূজা নিজেকে নিজে অনেক মানে অধিকাংশ জায়গায় হচ্ছে ছাপিয়ে গেছে। যে আমি শাহজাহান ইসলাম নূর বাংলাদেশি মুসলমান, মনে রাখো এই কথাটা কেন বলছি এবং এই কথাটা কেন বলি আমরা। তো বাংলাদেশ বলতে আমার রানী, আমার মা, আমার দেশ, আমার বাপের ভিটা, অনেক কিছু। মুসলমান এটা আমার ধর্ম, আমি মুসলিম, আর এই কথাগুলো মনে রাখতে বলছি। তো এই কথাগুলো, এই লোকেশনগুলো, এই চরিত্রগুলোর সাথে দম ইটস এ মেটাফোর। অনেকগুলো দম যখন এক হয় তখন আসলে দমদার হয় জিনিসটা। আসলে দমটা ওই বলে না যে অনেকগুলো লাঠি যখন একযোগ হয় তখন ভাঙাটা খুব কঠিন হয়। তো দমটা হচ্ছে এরকম, ইটস এ মেটাফোর। যে কোনো কিছু করতেই একাগ্রতা লাগে এবং দম লাগে। নিজেকে স্থির করে ফেললাম যে না আমার এটাকে করতেই হবে, তো ওই যে স্থির করে ফেলার জন্যও কিন্তু দম লাগে। চঞ্চল চৌধুরী সম্পর্কে আমি অ্যাজ এ পারফর্মার আমি আসলে কি বলবো, আপনারা সবাই জানেন খুবই প্রতিষ্ঠিত এবং খুবই প্রফেশনাল একজন অ্যাক্টর, যে দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে সার্ভ করে যাচ্ছে। এবং তার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার, অ্যান্ড অ্যাজ এ কো আর্টিস্ট খুবই ভালো। আমি একটু জ্বালাই বেশি চঞ্চল ভাইরে, হ্যাঁ, একটু দুষ্ট এবং বয়সেও একটু ছোট, তাই জন্য জ্বালানোর অধিকার আমার আছে। একটু ছোট, খুব বেশি ছোট তো না। আমি আগেও বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ ইন্ডিভিজুয়াল পারপাস নিয়ে আসে। আমি আমার ইন্ডাস্ট্রির একজন অভিনেতা হিসেবে আমার ইন্ডাস্ট্রিতে আমি যে ধরনের সিনেমা দেখতে চাই, যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের গল্প, এবং তারপর দ্য নেক্সট থিং হচ্ছে আমাদের মৌলিক গল্প, অ্যান্ড দ্য থার্ড ওয়ান শুড বি লাইক আমাদের পারফর্মাররা, এত ভালো পারফর্মার, অ্যান্ড দ্য মেকার্স, আমাদের নিজস্বতা দিয়ে তৈরি আমাদের গল্প, বাংলাদেশি সিনেমা যেমনটা হওয়া উচিত, হ্যাঁ। তো আমাদের অ্যাকশনগুলো আমাদের মতোই হবে, আমরা অন্যদের মতো অ্যাকশন করব না। তো এগুলো আমার ইচ্ছা। এগুলো হয়তো বা এখন অনেকের কাছে সেন্স মেক করবে না, আজ থেকে 10 বছর 20 বছর পর এগুলো সেন্স মেক করবে, হ্যাঁ। যেমন আমরা একটা কথা বলতাম সব সময় যে একজন অভিনেতার আসলে কোনো পর্দার দরকার হয় না, ছোট পর্দা কি, মঞ্চ কি, আর বড় পর্দা কি। তারপর আমাদের এখানে একটা রেসিজম তৈরি করে দেওয়া হয়েছে যে ছোট পর্দার নায়ক, বড় পর্দার নায়ক, একটা কম্পিটিশন, রং কম্পিটিশন। আমরা যদি একটু ভাবার চেষ্টা করি যে দ্য পারফর্মার্স, দেখবেন সব সিনেমাতেই ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে পারফর্মার, হ্যাঁ। কেউ এমন বলতে পারবেন যে একটা সিনেমা শুধুমাত্র বড় পর্দার পারফর্মার নিয়েই আসলে হয়, তা কিন্তু না। তো এরকম এই যে কালেকটিভ আর্টওয়ার্কে হয় কি, যারা যোগ্য তাদেরকে আমরা কাস্টিং করতে চাই। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না সে কোন পর্দা থেকে আসছে। যে ডিরেক্টর সে হতে পারে ছোট পর্দার, হতে পারে বড় পর্দা, এটা কোনো ম্যাটার করে না। তো আপনি ডিরেক্টর যখন ম্যাটার করে না, পারফর্মার তো আরও করে না। তো এই যে জার্নালিস্টের ক্ষেত্রেও বড় পর্দার জার্নালিস্ট আগে আলাদা ছিল, ছোট পর্দার জার্নালিস্ট আলাদা ছিল। তো এই যে আমরা নিজেরা একটা ভাগ করে দিচ্ছি, এতে হয় কি আমাদের ইন্ডাস্ট্রির লস হয়, আমাদের ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে যায়।
তো এটা তখন একটা অন্যরকম যুদ্ধে পরিণত হয়। তো আমি এই ফিলোসফি অনেক আগে বলছি যে ছোট পর্দা বড় পর্দা আসলে ম্যাটার করে না একজন অভিনয়ের, এবং এই ফিলোসফির কথাও আমি বলতে চাই যে আমার যেটা ফিল হয় যে অ্যাকশন ওরিয়েন্টেড যে সিনেমা, এটা আমাদের বাংলাদেশের সিনেমা মনে হতে হবে যে দিস ইজ আওয়ার বাংলাদেশি অ্যাকশন। বাংলা অ্যাকশন কি কম ফাটাফাটি হইতে পারে নাকি? এটা তো এমন না। কিন্তু এই যে কিছু কনভেনশনাল ওয়েতে করা অ্যাকশন আমার কাছে খুব বোরিং লাগে অ্যাজ এ অডিয়েন্স, আমার কাছে খুবই ভালো লাগে না। হ্যাঁ, হতে পারে একটা ট্রেন্ডি বা একটা ফর্মে, এটা আমার ব্যক্তিগত পছন্দ। হয়তো বা পূজার সেটা নাও একমত হতে পারে, হয়তো বা রনি সেটা একমত নাও হতে পারে, কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আর মিডিয়া ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে আমারও কিছু ব্যক্তিগত ইচ্ছা আছে। সেই ইচ্ছার উপরেই কাজ করে আমার পরপর এই 3টে সিনেমা এরকম আসা। তো আমি অবশ্যই অ্যাকশন করবো। অ্যাকশনকে আমি ছোটবেলা থেকে অ্যাকশন সিনেমা দেখে বড় হয়েছি, বিশেষ করে যুদ্ধের সিনেমা দেখে। সাপোজ ধরেন যে একটা যুদ্ধের সিনেমা, হার্ডকোর যুদ্ধ হচ্ছে, সেটা তো অ্যাকশন। এটা তো অবভিয়াস না যে মানে আমাকেই তুলে নিতে হবে একটা গান, সেটা দিয়ে পৃথিবী উজাড় করে গুলি করবো আমি, এরকম তো না, বিষয়টা এরকম না। তো হ্যাঁ, পৃথিবী উজাড় করে গুলি করবো। হ্যাঁ, এগুলো আমি বললেও অনেক সময় হয় কি, আমি একটা কথা বললাম সেটা আরেকজনের উপর নিয়ে ফেলে দেয়, উনি কি বললেন ওনাকে নিয়ে। আমি কাউকে নিয়ে বলি নাই, যার যার পারপাস সে ডান করবে। এক একজনের সমসাময়িক সময় আমাকে অনেকের সাথে মিলানো হয়, অনেকের সাথে প্রতিযোগী হিসেবে দেখানো হয়। আমি কারো প্রতিযোগী না, কারো কম্পিটিটর না। অবশ্যই যোগ্য মানুষের সাথে আমার কম্পারিজন করলে আই শুড এনজয় অ্যান্ড দ্যাট শুড বি। আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি খুবই নিউ কামার। আমার সবেমাত্র 3 নম্বর ছবি রিলিজ হলো। হ্যাঁ, এখনও অনেক দিন বাকি। তবে হ্যাঁ, নাটকের সুবাদে আমি অভিনয়ের সাথে সম্পৃক্ত আছি অনেক দিন ধরে, এই জন্য অনেক কিছু শিখতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আমার ফিল্ম নিয়ে আমার একটা ইমপ্রেশন আছে, একটা ভিশন আছে, আমি ওরকম দেখতে চাই। তো এমন কোনো কিছু করতে চাই না যেটা আমার না, এক। আবার এমন কোনো কিছু করতে চাই না যেটা লাস্ট করবে না খুব বেশি দিন। হ্যাঁ, আমার মনে হয় যে পারফর্মার যদি ভালো হওয়া যায়, এটা নিউ জেনারেশন হোক বা যেই আসুক না কেন, তাদের জন্য আমি কিছু রেখে যেতে চাই। যে হয়তো বা উনি গল্প নির্ভর কাজই করতেন, পারফরমেন্স ওরিয়েন্টেড কাজে বেশি প্রাধান্য দিতেন। আর এটা আমার জন্য চ্যালেঞ্জ যে ভাই বলছেন, আমি আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আমিও নিজেও ভাবি যে আমি একটা দমদার অ্যাকশন ফিল্ম করব। সো ওইটার মধ্যে কষ্টটা আপনাদের রিফ্লেক্ট করবে, আমি কথা দিচ্ছি। আমি অ্যাকশন করলেও সেটার মধ্যে আপনারা দেখবেন ওইটার মধ্যে অন্য এফোর্ট আছে, সেটা শারীরিক কষ্ট হোক, শারীরিক শ্রম হোক, এরকম আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখে মনে হতো এটা বাংলাদেশি সিনেমা। তো আমি আমার দর্শকদের বলতে পারবো যে দেখো, কম্পিটিশন, তোমরা যার ভক্ত তার মান সম্মান রক্ষার্থেও তোমরা যখন কম্পিটিশন নিয়ে কথা বলবা, তোমরা তো শিক্ষিত, তো তোমরা গল্প নিয়ে কথা বলবা, তোমরা গল্পের আন্ডারস্ট্যান্ডিং থেকে কথা বলবা, যে তোমরা যার ভক্ত সে আসলে তার পারপাসটা কী, সে কেন আসছে এই ইন্ডাস্ট্রিতে, কী সার্ভ করতে চায়। আর যেগুলো নোংরামি সেগুলোর থেকে তোমরা দূরে থাকলে ভালো। কারণ পৃথিবীতে অহেতুক বা ইললজিক্যাল কথা যারা বলে তারা আসলে অহেতুক বলে। তারা কেন বলে? অস্তিত্ব রক্ষার্থে, নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য। সো অস্তিত্ব টিকে রাখার জন্য অহেতুক লজিক যারা দেয় তাদের কথার অ্যান্সার দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো বাহাস জ্ঞানী মানুষ থেকে জ্ঞানী মানুষের হইলে ভালো। হ্যাঁ, জ্ঞানী আর একটা জ্ঞান আর একটা বেগুন হইলে সমস্যা, তখন তর্ক হয়, যুদ্ধ হয়। সো আমি বলবো যে তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করো না।